গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর এই মুহূর্তে আমি ছাদে চলে এসেছি আগে গাছগুলোতে জল দেব, কারণ দুদিন ধরে না এদেরকে যত্ন করা হচ্ছে না, জানো তো। তো ভাবলাম একটু সকাল সকাল গিয়ে জলটা দিয়ে নিই, তাহলে কাজটা একটুখানি কম হবে, এই তো আর কি। আর এদিকে গত ভ্লগে আমাকে রেহেনা খাতুন বলে একজন একজন কমেন্ট করেছে যে তোমার ছাদের উপর কত সুন্দর ফুলের বাগান, কি অসাধারণ লাগছে, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ। এমন তোমরা অনেকেই ভালোবাসো আমার ছাদে যে ফুল গাছগুলি, আমার প্রত্যেকেই ভালোবাসো। আসলে কি বলো তো, একটা ফুল একটা শিশু, প্রত্যেকটা শিশুর মতোই কিন্তু ফুল গাছ, তাই না? যত ভালোবাসা দেওয়া যায় ঠিক ততটা ভালোবাসা ওরা কিন্তু আমাদেরকে রিটার্ন দেয়, জানো তো। তো সেই কারণে না এদেরকে ভীষণ পরিমাণে যত্ন করতে হয়, আর যতটুকু আমার সম্ভব আমি করি। আর এদিকে গোপুসোনার সেবা দিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই যে কুড়িগুলি দেখতে পাচ্ছ, দুপুরবেলা দেখাবো যে কি সুন্দর ফুল হয়। এই কুড়িগুলো আর তোমাদেরকে কখনোই দেখানো হয়নি, তো আজকে ভাবছি দুপুরে একটুখানি তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর কুড়ি থেকে ফুল হয়। আর এদিকে দেখো আমার জন্য একটুখানি চা আর মুড়ি নিয়ে নিয়েছি। আমি তো খুব বেশি ব্রেকফাস্ট করি না, ওই চা মুড়ি নয়, চায়ের সাথে দুখানা রুটি, এইটুকুই। সকালে না ওই সেরকম হেভি কিছু ব্রেকফাস্ট আমার করা হয় না। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে আড়ি মুড়ি ভাঙছে, জানো তো। তো ভাবলাম ওকে একটুখানি টিফিন করে দিই, তো রুটিটা গরম করে একটুখানি বাঁধাকপি ছিল দিয়ে দিলাম ওকে। আর ও খেয়ে যাওয়ার পর আমি গতকালকে না সবজিগুলো কেটে রাখতে পারিনি, তো গতকাল রাতে যদি কেটে রাখতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু কাটা হয়নি। আর ইতিমধ্যেই কিন্তু বড় বাজার নিয়ে চলে এসেছে, বলতে মাছ বাজারটা নিয়ে চলে এসেছে, আর সেই কারণে এবার মাছটাও গোছাবো। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে কিছুটা বিনস ভাজা করব, একটু মিক্সড ভেজিটেবল ফ্রাই করব, এই তো। আর এটা হচ্ছে এতটা ঠান্ডা লাগছে এই মুহূর্তে, মনে হচ্ছে শীতের জামা কাপড় পরতে হবে, কিন্তু শীতের জামা কাপড় পরে না আমি খুব বেশি কাজ করতে পারি না, জানো তো। সে কারণে শীতের জামা কাপড় আর পরা হয় না। আর এই যে ভাজাটার মধ্যে 4খানা সবজি আছে, আলু আছে, কুমড়ো আছে, পেঁয়াজ কলি আছে, আর ছিল বিনস। তো এটাকে ভাজা করব শুধুমাত্র লঙ্কা দিয়ে। আর এ ভাজাটা মিঠি ভীষণ পছন্দ করে। আর এদিকে ও বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছিলো, এটা ছিল সিলভার কার্প মাছ, তো যেটাকে একটুখানি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আঁশটা। ওই মাছ কাকুরা দেখবে কেটে দেয় তা ঠিক আছে, কিন্তু সেরকমভাবে আঁশ ছাড়ানো হয় না, তাই না? তো সেই কারণে বাড়িতে এনে এটাকে আবার ভালো করে আঁশ ছাড়াতে হয়। আর এই মাছটা দেখো কিছুটা রেখে দিলাম, দুবেলাই মাছ খাবে বর বলছিল, কারণ বেশ কিছুদিন ধরে বাজারে যেতে পারছিল না, বলছিলাম যেহেতু ঘরে কাজ করাছে সে কারণে। আর এদিকে দেখো সবজিগুলো কেটে টেবিলে রেখে দিলাম। এঁঠো টেবিলটা কিন্তু মুছে নিয়েছি, মেয়ে যে খেয়ে গেছে সেটা কিন্তু মুছে নিয়েছে, তারপরেই এগুলা রেখেছি। আমার ওই আবার এই এঁঠো টেবিল না মুছলে না তার উপর রাখতে ভালো লাগে না, জানো তো। তো সেই কারণে আগে এঁঠোটা মুছে নিয়েছি, যদিও বা ও যেটা খেয়েছে সেটা এঁঠো ছিল না, তারপরে ও তো খেয়েছে না, তো সেই কারণে এটাকে মুছে তারপর জিনিসপত্রগুলো রেখেছি। আর এদিকে এই মাছটাকে তোমরা কী মাছ বলো জানিও তো। তো মাছটাকে এভাবে ইউনিক মাছ কাটার পদ্ধতি কে কে পারো বলো তো। আমি কিন্তু এইভাবেই ম্যাক্সিমাম টাইমে চামিচ দিয়েই মাছ কাটি, জানো তো। পুঁটি মাছও আমি চামিচ দিয়েই কাটি, আমার বেশ ভালো লাগে, আর তাড়াতাড়িও হয়, জানো তো। আমি এভাবেই মাছটা কাটতে পারি, আর এভাবে কাটতে বেশ ভালোই লাগে কিন্তু। আর এদিকে দেখো সমস্ত মাছ আমি আস্তে আস্তে টুকটুক করে এদিকে কেটে নেব, এখনও ভাত বসাইনি। আর এদিকে ভাত তোমার হবে, তারপর অন্যান্য কিছু রান্নাবাড়া করব। বাকি সমস্ত আগে বাজারটা গুছিয়ে এই জায়গাটা একটুখানি সাপটে নিই, কারণ এই জায়গাটা ভীষণ ছোট, তো এই জায়গাটাতে একটু কাজ করতে গেলে গুছিয়ে করতে হয়। আর বিশেষ করে এই জায়গাটার কাজটা তাড়াতাড়ি শেষ না করতে পারলে না, এই জায়গাটা নোংরা জায়গাটা পরিষ্কার না করতে পারলে এখানে অন্য কাজ করা যাবে না, যেহেতু জায়গাটা খুবই ছোট।
তো মাছগুলি কাটার পর এটাকে ভালো করে লবণ দিয়ে কচলে মেখে তারপর ধুয়ে নেব, যাতে করে একটুখানি আঁশ যদি থাকে সেটাও চলে যায়। আর এই মাছটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করব, ম্যাক্সিমাম টাইম আমি সর্ষে বাটা দিয়েই করি। আর অনেকে, আমার মা রান্না করতো শুধুমাত্র বেগুন দিয়ে, বেশ ইলিশ ইলিশ একটা গন্ধ করে মাছটাতে, কিন্তু এই মুহূর্তে মাছটার নামই বলতে পারছি না, অবশ্যই জানিও, কিন্তু আমি না এত হাদা মাছ সম্পর্কে, সব মাছ কিন্তু আমি চিনি না। ও যখন বাজার থেকে আনে তখন ওকে জিজ্ঞেস করে রাখি এটা কী মাছ এনেছো, সেটা কী মাছ এনেছো। তো এই মাছটাকে সর্ষে বাটা দিয়ে করব। আগে চলো ফুলকপি আলুর তরকারিটা করি, আর আজকে পেঁয়াজ দিয়ে করব। প্রায় জায়গাতেই দেখি অনেকে পেঁয়াজ দিয়ে করে, আর ভাবছিলাম পেঁয়াজ ছাড়া আজকে আর করব না সমস্ত কিছু। আর বড় বলছিল একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করে দিও, তো একটা ভাবছিলাম ঝাল করব আর একটা ঝোল করব, তাহলে দুবেলা হয়ে যাবে। আর ভাজা তো আছেই। আর আমি ওই রাত্রে যে আবার হাত পুড়িয়ে রান্না করবো, আর এই শীতের মধ্যে, ওরে বাপরে এত ঠান্ডা লাগে যে কি বলবো। তাই কি করি বলো তো, শীতের সকালে সমস্ত কাজ ওই গরমের থেকে আগে আমি করার চেষ্টা করি, কারণ যত তাড়াতাড়ি কাজকর্ম করে জামা কাপড় পরে বসে থাকা যাবে ততই দেখবি শীত কম লাগে, তাই না? আমার তো এটাই মনে হয়। আমার মনে হয় যে সমস্ত কাজ সেরে চুপ করে বসে থাকলে, জামা কাপড় পরে মুজো টুজো পরে, তাহলে মনে হয় ঠান্ডাটা কমই লাগে। আর এদিকে ওই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করছি, যার কারণে এই যে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সাথে একটুখানি রুটিন মশলা তো দিতেই হবে, হলুদ লবণ জিরে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ বাটাও এটাতে দিয়েছিলাম। আর এই যে ভাপিয়ে রাখা ফুলকপিটা, মানে হালকা সেদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আর আমি না ওই ঝোলের মাছটা খুব বেশি ফ্রাই করি না, ঝাল হলে একটুখানি ফ্রাই করা যায়, কিন্তু যদি তেলে ঝোল হয় সেটা খুব বেশি ফ্রাই করলে মাছের টেস্টটা পাওয়া যায় না। তো সেই কারণে না মিঠিও ভীষণ বিরক্ত হয় এই ভাজা, এত কটকটে ভাজা মাছ খেতে। তো সেই কারণে একটুখানি হালকা হালকা করেই ভেজে নেওয়া। আর এটাতে একটুখানি গরম মশলা দিলেও চলে, না দিলেও চলে, তো এই মুহূর্তে আমি দেবো না, ভাবছি একটুখানি এলাচকে থেতো করে দিয়ে দেবো, আর একটুখানি ধনে পাতা তো দিয়েই দিলাম। দেখো কেমন হয়েছে ফুলকপি আলু তরকারিটা। তোমরা কিন্তু অনেকেই ভালোবাসো আমার এই রেসিপিগুলো দেখতে, তো সেই কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা। আর আমার মনিকা দিদিভাই তো বলে যে আমার ভিডিও দেখলে ওনার ত্রিপুরার রেসিপিগুলো মনে হয়ে যায়, ত্রিপুরার রেসিপিগুলো নাকি খুবই সুন্দর। সত্যিই গো দিদিভাই, ত্রিপুরার রেসিপি সত্যিই সুন্দর, সত্যিই ভালো, সবার নিজেদের নিজেদের জায়গার খাওয়ার ভালোই লাগে। আর এই যে এখানে তেলে দিয়েছিলাম কালো জিরে আর একটুখানি টমেটো, আর সাথে অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ সমস্তটা দিয়ে এবার ভালো করে মানে মশলাটা কষে আসলে আগে থেকে মাছ কেটে রাখা মাছটা দিয়ে দেবো। একটুখানি নুন হলুদ মেখে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিচ্ছি। এটা কাঁচাই করব। আর এই মাছটা না অনেকে রান্না করতে পারে না, বলে নাকি ভেঙে একদম কাটা কাটা হয়ে যায়, কিন্তু আমার বেলা কিন্তু কখনো এটা কাটা কাটা হয় না। যখন মশলার সাথে মাছটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, আর এই মুহূর্তে দেখো ওই সর্ষে গুঁড়ো পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি নুন, কাঁচা সর্ষের তেল আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, হালকা একটু কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে তারপর দেখো এবার নামিয়ে নিয়েছি একটুখানি ফুটে ওঠার পর। আর কেমন হয়েছে এই মাছের ঝালটা সেটাও কিন্তু বলো। আর এদিকে সমস্ত কিছু কাজ করতে করতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক, যদিও আমি কমেন্টের রিপ্লাই এখনও করতে পারিনি। আসলে কি বলো তো, একটুখানি ব্যস্ততাটা বেশিই ছিল জানো তো, সেই কারণে না প্রত্যেকটা কমেন্টের যে ধরে ধরে রিপ্লাই দেব সেটা আর হয়নি। তবে আমি আমার ব্লগে কিন্তু প্রতিদিন কমেন্ট পড়ি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, হ্যাঁ গো ঠিকই বলেছ, অল্প জিনিস খেতে ভালো হয়, কি সুন্দর গোলাপ। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এই কথাটা মনে হচ্ছে আমার সাথে তোমরা সবাই একমত। অল্প জিনিস দেখবে এত ভালো হয়, চিকেনটা এত ভালো হয়েছিল যে কি বলবো। তারপর মনিকা দিদিভাই তো অনেকগুলো লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তারপর শ্রাবন্তী বলছিল, শ্রেয়াসের মমের শ্রাবন্তী বলছিল শ্রেয়াসের পাপাও না খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু ওই যে আমার খুঁতখুঁতানির স্বভাব, এর জন্য সেও একদম কুঁড়ে হয়ে গেছে। না গো, আমার বর একদমই রান্না করতে পারে না, তবে কিছুই পারে না বলতে গেলে। তবে করার চেষ্টা অনেক সময় করে, যদিও বা আমি দিই না ওই খুঁতখুঁতানি স্বভাবের জন্য, সেটা সত্যিই বলেছ। তারপর এখানে অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে বলছিল খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তারপর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল, ঠিকই বলেছ, ছোটোবেলায় যেটা বারণ সেটাই করতে বেশি ভালো লাগতো, এখন ভাবলে হাসি পায়, খুব ভালো লাগলো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা যে এতটা ভালোবাসা, এতটা ভালোবাসা আমার ফ্যামিলিকে বা আমাকে দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তারপর লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল যে বাসি বাসনও তো আমাদেরই মাজতে হবে, সকালের জল কিন্তু খুব ঠান্ডা হয়। সকাল গো দিদিভাই, সকাল রাত সারা দিনের জল এতটা ঠান্ডা হয় যে কি বলবো। আর উনি আবার বলেছেন একদম ঠিক, বরেরা রান্নাঘরে আসলেই বিপদ, একদম সত্যি কথা। ওরা যে মুহূর্তে রান্নাঘরে ঢুকবে মনে করবে তোমার রান্নাঘর আর তোমার নেই, এটা এবার পাড়াপড়শির রান্নাঘর হয়ে গেছে। তো সে কারণে আমি আমার বরকে একদম রান্নাঘরে অ্যালাউ করি না, একদমই না। তো এটার জন্য ও মাঝে মধ্যে বিরক্ত হয়, বিরক্ত হলেও আমার কিছু করার নেই। যখন সব কিছু এঁটোকাটা দিয়ে ভরাবে তখন হয়তো আমারই সমস্তটা পরিষ্কার করতে পারবে, হয়তো কি এটা আমারই করতে হবে। তো সেই কারণে ওকে আমি রান্নাঘরে একদম এন্ট্রি হতে দিই না। আর এদিকে সমস্তটা মোছামুছি করার পর দুখানা নেতাই ভালো করে মুছে নিয়েছি। আমার কিন্তু ধরার নেতা আলাদা আছে জানো তো, কিন্তু আমার এগুলা দিয়ে কাজ করতে এতটা ভালো লাগে, মানে এতটা শান্তি পাই যে কি বলবো। আর এই যে সমস্ত বাসন ধোয়ার পর এবার এটা এখানে তুলে রাখলাম, ঘরটা মুছে নেব। আর মিঠিমা এই মুহূর্তে স্নানে গেছে, ওর সাথেও একটুখানি চেঁচামেচি করছিলাম। আর তোমরা কিন্তু বেশ কয়েকদিন আমার এই রান্নাঘর, আমার এই ডেইলি লাইফ এইটুকু দেখবে, কারণ ঘর গোছানো, ঘর মোছা, ঘর পোছা এসব এখন একটু কমই হচ্ছে, কারণ বলছিলামই তো ঘরে একটুখানি কাজ হচ্ছে। তো সেই কারণে ওই ভিডিওগুলো একটুখানি কম দেখতে পারবে আর এই ভিডিওগুলোই একটুখানি বেশি দেখতে পারবে। তবে প্লিজ মানিয়ে নিও, আর আমার সাথে থেকে অবশ্যই একটুখানি ব্যস্ত আছি, তো আমিও অবশ্যই সবাইকে সময় করে দেখে নেব। আর এই যে সকালের কুড়িগুলি দেখেছিলে, দেখো কি সুন্দর ফুল হয়েছে। কুড়ি আর এখন কুড়ি নেই, আমি না একবার কি করেছি বলো তো, এদেরকে গাছেই রেখে এসেছিলাম জানো তো। তারপর দেখি দুপুরবেলা গিয়ে কি সুন্দর ফুল হয়ে ফুটে আছে, তখন ভাবলাম আরে এগুলা কুড়ি নিয়েই ঠাকুরের চরণে দিই, ফুল হয়ে যাবে। আর লাঞ্চ মেনুটা দেখে নাও, লাঞ্চ মেনুতে ছিল সালাদ আর এই যে মাছের ঝাল, আর ওই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর ভাজাটা তো ছিলই। আর মিঠি মায়ের খাওয়া এখনও হয়নি, এখন মিঠি মাকে খাওয়াবো। তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। এখন জামা কাপড়গুলো তুলে সন্ধে দেব, পুজো দেব, তারপর অন্যান্য বাকি সমস্ত বিকেলের কাজ বাজ তো আছেই, তাই না। সারাদিন মানে ওই সকাল থেকে যে শুরু হয়, দেখেছো এখনও অবধি আমি কোনো শীতের জামা কাপড় পরিনি, কারণ এখন সন্ধে দেব, পুজো দেব। আর ওই না খুব বেশি আমি কম্বলের নিচে ঢুকি না, বা খুব বেশি শীতের জামা কাপড় জড়িয়ে রাখতে পারি না। আমার শাশুড়ি মাও আমার মতো জানো তো, উনিও শীতের জামা কাপড় পরে কাজ করতে পারেন না, তো আমিও ওনার মতোই হয়েছি। তো চলো জামা কাপড়গুলি নিয়ে ঘরে রাখি, এই মুহূর্তে ভাজও করতে পারবো না, কারণ ঘরের একদম লণ্ডভণ্ড অবস্থা হয়ে আছে। আর এদিকে একটুখানি সর দিয়ে আজকে দুধ চা খাবো, মানে গরুর দুধের চা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ততক্ষণের মতো টাটা।